এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই সকাল 7:30টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো মিনিমাম ওই 5:30টার মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়েছিলাম। তো আজকে সেই রকম বিশেষ কিছু কাচাকুচি থাকেনি, তো সেই কারণে আজকে সকাল সকাল সব কাজই বাগানো হয়ে গিয়েছে। আর আজকে সোনামাও না অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো সেই কারণে সোনামাকেও তাড়াতাড়ি ক্লিনিং করানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই ওকে মায়ের বাড়ি পাঠালাম, তো তারপরে সব কিছু কাজ আরে বাগালাম, এই বাসি কাজগুলো আরে বিছানা ছাড়া ঝাড় দেওয়া ওই সব কিছু। তো এই পরশুর থেকে যে শ্যাম্পু করেছিলাম তারপর থেকে আর চুলে তেল নেওয়া হয়নি। তো এখন 7:30 বাজছে, এখন আর রান্না চাপানোর তাড়া নেই, কারণ 8টা না বাজলে তো আর ভাতের হাঁড়ি চাপাবো না, কারণ না হলে ভাতগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে ভাবলাম যে মাথায় তেলটা নিয়ে নিই। আর এই মাথায় তেল নিতে না অনেকটাই টাইম লাগে জানেন তো। তো সেই কারণে যতক্ষণ না একটু ফাঁকা টাইম পাই এই মাথায় তেল নিতে ইচ্ছা করে না। মনে হয় একটু যদি ফাঁকা টাইম পাই তবেই মাথায় তেলটা নেব, কারণ এই হালকা ম্যাসেজ করে করে তেলটা নিলে বেশ ভালো লাগে আর মাথাটা বেশ আরামও লাগে আর ঠান্ডাও হয়। এখন যা রোদ্দুর দিচ্ছে, মাথায় তেল না দিলে তো আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলতে এত বড় চুলে একা একা তেল নিতে না একটু বেশি অসুবিধা হয়, তো সেই কারণে একটু আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে কিন্তু আমার শাশুড়ি মা দিয়ে দেয়, সব সময় তো আর অতটা সময় পায় না, আর আমিও আর অতটা বলি না, কারণ মায়ের যেহেতু সময় থাকে না। তো সেই কারণে আজকে আমি নিজে নিজেই নিয়ে নিচ্ছি। এই যে মাথায় তেলটা নিয়ে ভালো করে আঁচড়ে নিলাম, তারপরে এই যে সোটা পাকিয়ে নিচ্ছি। এই সকাল টাইমটা আমি সোটা ঝুলিয়েই থাকি, তারপরে বিকেল টাইমে একটু হালকা গুটিয়ে নিই, তাহলে চুলটা নষ্ট হয়ে যায় না, তাহলে চুলটা বেশ ভালো থাকে। আর চুলটা না লম্বাও হয় জানেন তো, যদি গুটিয়ে বাঁধা হয়। মায়ের অন্নপ্রাশনের আগে তো আমার চুলটা আরোই বড় ছিল, তবে অন্নপ্রাশনের পর কিছুটা মতো কেটে দিয়েছিলাম। তো এখন এই যে এতটা পরিমাণে দাঁড়িয়েছে, তো দাঁড়ান এরপরে সিঁদুরটা পরে নিই। তো ওইদিকে মিনিমাম এখন 7:45 মতো বেজে যাবে, তো এই চুলটা ছাড়িয়ে পরেই রান্নাটা চাপিয়ে দেবো। আগে না আমি আঙুলে করেই সিঁদুর পরতাম, তবে এই কিছুদিন হলো আমি এই চিরুনি করে পরছি। এই সরু চিরুনিটাই করে পরলে বেশ সরু মতো হয় আর দেখতেও বেশ ভালো লাগে। আঙুলে গলে পরলে একটু মোটা মতো হতো, তবে শীতেটা অনেকটা মানে মোটা হয়ে যেত, আর আমি এখন বেশি শ্যাম্পু করতে পারছি না, তো তো সেই কারণে এই চিরুনিটা করেই পরে নিচ্ছি। সত্যি কথা বলতে এই মাঝে মাঝে যদি নাকে সিঁদুর পরে বেশ ভালো লাগে। নাকে সিঁদুর পরা কি সত্যিই ভালো না খারাপ আমি জানি না, ভালো তো অ্যাকচুয়ালি বটেই। বলে যে নাকে সিঁদুর পরলে নাকি বরমশাই আরে একটু বেশি পরিমাণেই ভালোবাসে। তো জানি না, আমার বরমশাই তো অল টাইম আমাকে ভালোবাসে, নাকে সিঁদুর পরুক বা না পরুক। তো যাই হোক, চলুন এরপরে ওইদিকে ভাতটা চাপিয়ে দিই। মুহূর্তে আমার ভাতটা নেমে গিয়েছে, আর সোনা মায়ের পাপা এই সবে মাত্র বাজার থেকে এলো। তো ভাবলাম যে কটা মতো পটলে ভেজে দিই। আর দিদি ভাইয়ের এখনও পর্যন্ত শরীরটা খারাপ, আর কালকে রাত্রে বললো সারা রাত আবার জ্বর ভোগ করেছে। তো সকাল থেকে কিচ্ছুটি খাইনি এখনও অবধি, বললো যে দুটি মতো ভাত খাবো। ও এই মুহূর্তে রান্নাশালেই রয়েছে, ও বাটাবুটিগুলো করে দিচ্ছে। আমি মানা করলাম, দিদিভাই তোকে কিছু করতে হবে না, তুই যদি ভাত খাস তাহলে ভাতটা খেয়ে নে। বললো বুনু তোরও তো একা কষ্ট হবে সোনার মাকে নিয়ে, তাহলে আমি বাটাবুটিগুলো করে নিই, তারপরে না হয় তুই বাদ বাকিটা সামলে নে। ও রান্নাও করবে বলছিল, কিন্তু এই জ্বর গায়ে আমার রান্না করতে দিতে ইচ্ছা করবে বলুন আপনারাই? তো সেই কারণে ও ওইদিকে বাটাবুটিগুলো করে দিচ্ছে, আর এই যে আমি এইদিকে পটল ভাজাগুলি করে নিচ্ছি। পটল ভাজাগুলি কিন্তু আমি বিশেষ করে দিদি ভাইয়ের জন্যই করছি, কারণ ওর জ্বর মুখে কোনো কিছুই রুচি হচ্ছে না। ও গরম গরম পটল ভাজা মাড়ে ভাতে আর আলু ভাতে খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো পটল ভাজাগুলি করছি, এরপরে সকলেই খাবে, বাবা, দাদা ভাই, সোনা মায়ের পাপা, দিদি ভাই, আমিও খাবো একটু পরে। তবে আমি সকালে একবার মতো মুড়ি খেয়েছি, তো কটা মতো রান্না সেরে নিই, তারপরে না হয় খাবারটা খেয়ে নেবো। আর আজকে রান্নার মধ্যে সেই রকম কিছু হবে না, ওই যে ওইদিকে পটল ভাজা হলো, আর ওই তেলটাতে অল্প পরিমাণে তেল দিয়ে এরপরে চচ্চড়িটা চাপিয়ে দিচ্ছি। আর আজকে চচ্চড়ির মধ্যে সেই রকম কোনো সবজিপাতি নেই, শুধুমাত্র বেগুন আর ঝিঙে রয়েছে। তো সত্যি কথা বলতে এই ঝিঙেটা নতুন পড়েছে, তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, খুব একটা মন্দ লাগবে না। তবে এটার মধ্যে কটা মতো ডাটা আরে পড়লে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, অনেকক্ষণই কষালাম, মিনিমাম ওই 7 থেকে 8 মিনিট মতো কষিয়েছি। আর বেশিক্ষণ কষাবো না, নাহলে ঝিঙেটা আছে তো ঝিঙেটা আবার তেতো তেতো লাগতে পারে, আর এই মুহূর্তে তোলাতে লেগে লেগেও যাচ্ছি। আর বেশিক্ষণ কষাবো না, এরপরে সর্ষে বাটনাটা দিয়ে ওই 1 থেকে 2 পাক মতো লাড়বো, তারপরেই নামিয়ে দেবো।
আজকে যেহেতু শনিবার রয়েছে তো সেই কারণে আর পেঁয়াজ দিলাম না, তাহলে পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগতো। তো শনিবারের জন্য আর পেঁয়াজ দিলাম না। এই চচ্চড়িটা হয়ে যাক, তারপর আজকে সব সবজি দিয়ে একটা তরকারি হবে, ওই তরকারিটাও করে নেব। তারপরে না হয় দুটি মতো ভাত খেয়ে নেব। ভেবেছিলাম যে একটু ভাজা ভাজা চচ্চড়িটা করব, তবে ঝিঙেগুলো ছিল তো, আর জলটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, আর একটু কম পরিমাণে দিতে হতো। তো একদম পুরো লতলতে হয়ে গিয়েছে, আর ভাজা ভাজা করা হলো না। তো যাই হোক, আর বেশি ভাজা গজা করব না, সেই যখন নতনত হয়ে গিয়েছে একটু নতনতই নামিয়ে দিই। তো যাই হোক, এই যে নামিয়ে দিলাম। তো চলুন এরপরে না হয় সবজির তরকারিটা চাপিয়ে দিই। এই সবজি তরকারিটা চাপানোর আগে কিন্তু মাঝে একবার মতো ব্রেক নিয়েছিলাম, কারণ সোনামা উঠে পড়েছিল, ওকে খাবার খাইয়ে একবার মতো মায়ের বাড়ি পাঠিয়েছি। তো মায়ে কিছুক্ষণ আগে ফোন করেছিল, বলল খেপি আমি কি স্নানটা করিয়ে পাঠাবো। আমি বললাম ঠিক আছে, তুমি স্নানটা করিয়ে দাও, ততক্ষণকে আমার এই সবজি তরকারিটা হয়ে যাবে। আজকে মাও একটু কাজে ব্যস্ত রয়েছে, বাইরের কাজে, ওই গরু ছাগল নিয়ে, কারণ বাবা মাঠ গিয়েছে। আর দিদিভাইয়ের বললামই তো শরীর খারাপ, দিদিভাইয়ের শরীর খারাপ হলেও আবার ওইদিকে সোনা পাপাও কান্নাকাটি করছে। যে এইদিকে আমার ভেন্ডি, পটল আর বটবটি সব কটাই ভাজা হয়ে গেল, একসাথেই সব কটা ভেজে নিলাম। তো বেশ ভালো করেই ভাজা হলো। প্রথমে টেনশন হচ্ছিল ভাজা হবে কি না। তো দাঁড়ান, কড়াইটা আরও ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একবার। তো এরপরে অল্প পরিমাণে তেল দিলাম, কারণ এরপরে বেগুন আর আলুটা একবার ভালো করে কষিয়ে পরে, আর ওই বটবটির কলাইগুলি রয়েছে ওগুলো হালকা কষিয়ে পরে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে না তরকারিটা যদি ওই মশলা দিয়ে ছকে নিই তাহলে খেতে ভালো লাগবে। নিরামিষ তরকারি হবে তো, আর আলুটাও সেদ্ধ করা নেই, না হলে হয়তো ওই মশলার সাথেই কষিয়ে নিতাম। তবে নিরামিষ তরকারি ওই মশলার সাথে কষিয়ে কষিয়ে যদি সেদ্ধ করা হয়, জানি না খেতে কেমন লাগবে। তো সেই কারণেই হালকা করে কষিয়ে নিচ্ছি, তারপরে অল্প পরিমাণে জল দিয়ে না হয় সেদ্ধ করে নেব, তারপরে না হয় কষে নেব। এই যে অল্প পরিমাণে জল দিয়েছিলাম, এরপরে বেশ সেদ্ধ হয়ে গিয়েছে, আর বেগুনগুলো তো একদম পুরো ঘাটা গিয়েছে। তো যাই হোক, আলুগুলো বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন এরপরে নিরামিষ তরকারিটা চাপিয়ে দিই। ফড়কের মধ্যে অল্প পরিমাণে জিরে, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। একটা মতো টমেটো হালকা কুচি কুচি করে কেটে নিয়েছি, হালকা পাতলা পাতলা করে কেটেছি, আর অল্প মতো নুন দিয়ে দিলাম যাতে ভালো করে গলে যায়। আজকে তো পেঁয়াজ দেবো না, বললামই তো নিরামিষ। আর এরপরে আদা আর জিরে পেস্ট করে রেখেছি, এই টমেটোটা একটু গলা গলা হয়ে যায়, তারপরে আদাতে আর জিরেতে পেস্টটা দিয়ে দেবো। নুন দিলে না টমেটোটা বেশ ভালো মতনই গলে যায়। এই যে টমেটোটা বেশ ভালো মতনই গলে গিয়েছে, আর ওই জিরেতে আর আদাতে পেস্টটাও দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। আর কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি। তো দাঁড়ান, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসুক, তারপরে না হয় সবজিগুলি ভেজে রেখেছি ওগুলি, আর ওই আলুতে বেগুনের সেদ্ধটাও দিয়ে দেবো। তো আজকে না এই নিরামিষ তরকারিটার সাথে একটা স্পেশাল মশলাও করব ভেবেছি, কারণ সেই দিনকে মা নিরামিষ শুক্তা করেছিল। মা বললো যে নিজের দিনকে নিরামিষ তরকারি বা নিরামিষ শুক্তো করবি, এই মশলাটা দিবি, খেতে দেখবি বেশ ভালো লাগবে। তো আজকে ভেবেছি ওইটাই করব। তো যাই হোক, এই যে এই মুহূর্তে আমার বেশ সবজিটা ভালো করেই কষানো হয়ে গিয়েছে। তবে ওই যে বেগুনটা ঘাটা ঘাটা গিয়েছে, তো সেই কারণে আর বেশি নাড়াচাড়া করতে ইচ্ছা করছে না, নাহলে আর ঘাটা ঘাটা যাবে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর আজকে এইটাই তো ডাল ঝোলের মধ্যে তরকারি, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি, যাতে সবাই পাতে মেখে খেতে পারে। তো যাই হোক, এদিকে এই তরকারি ততক্ষণকে ফুটুক, আমি এদিকে স্পেশাল মশলাটা তৈরি করে নিই। স্পেশাল মশলা বলতে অল্প পরিমাণে জিরে দিয়েছি, অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি, আর অল্প পরিমাণে সর্ষে ফোড়ন দিয়েছি। আপনারা যদি মৌরি আরে থেকে থাকে হাতের কাছে, তাহলে মৌরি আর ধনেটাও দিতে পারেন, ওইটাতে আরও দারুণ সেন্ট আসবে। তবে আমার হাতের কাছে মৌরি বা ধনে কোনো কিছুই ছিল না, তো এই তিনটে ছিল, এই তিনটেই আমি দিয়ে দিয়েছি। টা হালকা কমিয়ে হালকা ভেজে নিতে হবে, তারপরে বন্ধ করে দিতে হবে, না হলে একদম খড়ে যাবে, জানেন তো। তো দাঁড়ান, এরপরে শিলটায় ঢেলে দিই, একটুকু ঠান্ডা হওয়ার পরে মশলাটা পেস্ট করতে হবে, না হলে হালকা মানে ড্রাই হবে না বেশ ভালো মতন করে। তো সেই কারণে একটু ঠান্ডা করবেন, তারপরে এই মশলাটা ভালো করে পেস্ট করে নেবেন। এই যে এই মুহূর্তে আমার বেশ ভালো মতনই পেস্ট হয়ে গিয়েছে, আর ওইদিকে তরকারিটা বেশ ভালো মতনই ফুটে এসেছে। তো দাঁড়ান, মশলাটা দিয়ে দেবো এরপরে, যদি ভালোভাবে ফুটে আসে তবেই দেবো, তবে যদি একটু একটু ফুটে আসে তাহলে কিন্তু দেবো না, কারণ তরকারিটা নামানোর মিনিমাম 1 থেকে 2 মিনিট আগেই মশলাটা দিয়ে নামাতে হবে, তাহলেই কিন্তু তরকারির বেশ ঘ্রাণটা ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো ওই যে একটু একটু মতো ফুটে এসেছিলো, সেই কারণে আর দিলাম না। এই মুহূর্তে বেশ ভালো মতনই ফুটে এসেছে, এরপরে এই মশলাটা দিয়ে দিই। চলুন আপনারাও কিন্তু বাড়িতে এই মশলাটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো এই মশলাটা দিয়ে বললাম তো আর বেশিক্ষণ ফোটাবো না, এই মশলাটা দিয়ে মিনিমাম ওই 1 থেকে 2 মিনিট মতো ফোটাই, তারপরেই কিন্তু তরকারিটা নামিয়ে দেবো। এই যে মুহূর্তে আমি জালটি বার করে দিয়েছি, আমি যে কোনো তরকারির শেষে জালটি বার করিয়ে একটু বুকবুক করে ফোটাই। এই যে এই মুহূর্তে আমার তরকারিটা একদম পুরো কমপ্লিট, এই মুহূর্তের পরে নামিয়ে দিচ্ছি। আর আজকে বাড়ির জামবাটিগুলো একটাও নেই, তো সেই কারণে আবার ভেতর থেকে বার করলাম। এই জামবাটিটা না দেখতে বেশ ভালো লাগে, জানেন তো। আর এই জামবাটিগুলি করে তরকারি ধরতেও বেশ সুবিধা হয়, গরম লাগে না।
যে রান্না করার পর থেকে অনেকক্ষণই ব্রেক নিয়েছিলাম, তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন মিনিমাম ওই বিকাল 5টা মতো বাজছে। এই মুহূর্তে মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে। প্রত্যেক বছর আমার শাশুড়ি মাই এই কাজটা করে থাকে, তবে এই বছর কি দাদুর এখনও সোম বছর কি যায়নি, কালাছুত রয়েছে, তো সেই কারণে এই কাজটার দায়িত্ব এবছর আমার উপরেই পড়েছে। তো এইটা হচ্ছে মুরগি করছি আমি। তো প্রথমে গুড়টা ভালো করে হালকা সেন উঠে আসবে, মানে হালকা খোরে খোরা সেন উঠে আসবে, তারপরে এই খইগুলো দিয়ে দিতে হবে। এই খইগুলি এই গুড় দিতে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই মানে মুরগি রেডি হয়ে যাবে। কালকে গোয়াল পুজো রয়েছে, তো সেই কারণে বিশেষ করে এই মুরগিগুলি করা হচ্ছে। গোয়াল পুজোতে দেওয়া হবে। আমাদের ভাদ্র মাসে বলে নাকি গুড় পিঠে সেগনা কিছুই করতে নেই, তো সেই কারণে এই মুরগি আর বাতাসে দিয়েই আমাদের গোয়াল পুজো করতে হয়। যেহেতু এই মুরগিগুলি পুজোর কাজে লাগবে, তো সেই কারণে বিশেষ করে মা এই কাজটি করতে পারছে না, আমিই করছি। তো যাই হোক, মুরগিটা করতে বেশ কিন্তু ভালোই লাগছিল, প্রথমে একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, চলুন এই মুরগিটা করতে করতেই আজকে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।